আচ্ছা, আমরা গত ক্লাসের একটু রিভিউ করে নিলাম, একটু দেখে নিলাম আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। এখন আমরা মূল ক্লাস শুরু করব এবং আমি চেষ্টা করব মূল ক্লাস যথাসময়ের মধ্যেই শেষ করার। আচ্ছা, ডেভেলপমেন্টাল অ্যানোমালিস, আমি কি তোমাদেরকে এই বিষয়ে পড়েছি? ডেভেলপমেন্টাল না স্যার। অ্যানোমালিস, হ্যাঁ স্যার ম্যালফরমেশন পড়াইছিলেন এমব্রায়োলজিতে। এমব্রায়োলজিতে ম্যালফরমেশন পড়িয়েছি, গুড। তাহলে ওই জিনিসটা সিমিলার এখানে জিনিস, তবে সিমিলার হইলেও সেম না। তোমরা কি জানো যে সিমিলার এবং সেম এর মধ্যে পার্থক্য কি? স্যার সেম হচ্ছে একদম একই, আর সিমিলার হচ্ছে কাছাকাছি এক। গুড, দুর্জয় না? জি স্যার। ভালো বলেছো, একদম। তাহলে আমরা বলছি যে ওইটা সিমিলার জিনিস, তবে আমরা পড়বো এখানে ক্যান্সার রিলেটেড। এখানে আমরা ওখানে পড়েছিলাম যে একটা জীবনের শুরুতে এমব্রায়োলজিক্যাল স্টেজে কিরকম ডেভেলপমেন্টাল ডিসফরমেশন বা ম্যালফরমেশন হয় বা অস্বাভাবিক গ্রোথ হয়, সেগুলি আমরা দেখেছিলাম। এখন আমরা দেখব জাস্ট ইন রিলেশন টু দ্য ক্যান্সার, ইন রিলেশন টু দ্য টিউমার, আমরা জাস্ট এটুকুই দেখব। তাহলে কি বলেছিলাম সেখানে? ডেভেলপমেন্টাল অ্যানোমালি ইজ দ্য ফাংশন অফ দ্য জেনেটিক মেকআপ অফ দ্য ফিটাস। ফিটাসের ক্ষেত্রে সেটা কিভাবে আসছিল, যে জেনেটিক মেকআপ হিসেবে আসছিল, অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। দুইটা ফ্যাক্টর, একটা হলো জেনেটিক ফ্যাক্টর, একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। দুটা ফ্যাক্টর মিলে কিন্তু হয় ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। কেন হয়? মোস্টলি অবসকিউর, অস্পষ্ট, কারণ এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। আমরা ডান পাশের ছবিটাতে দেখতে পাচ্ছি যে একটা বাছুরের দুটি মাথা হয়েছে, এটা একটা ম্যালফরমেশন। তাহলে কি কি ধরনের ম্যালফরমেশন হয় আমি এটা তোমাদেরকে পড়িয়েছি। প্রথমে কি হইতে পারে? অ্যাজেনেসিস, হাইপার অর হাইপোপ্লাসিয়া, ফেইলিয়ার টু ক্লোজ, বিভিন্ন ধরনের টিউবুলার বা ক্যাভিটি এই ধরনের পার্ট ক্লোজ হয় না। এছাড়াও আছে কি অ্যাবসেন্স অফ নর্মাল সাবজেক্ট, অর্থাৎ বডিতে রেগুলারলি অনেক সেল ডেভেলপমেন্টাল স্টেজে অ্যাপোপ্টোসিস হয়, মারা যায়। তো সেই সেলটা যখন রেগুলার সেলগুলি মারা না যায়, সেটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। যেমন সেল রিজার্পশন, যেমন সেল হচ্ছে রিজার্পশন হওয়ার কথা বডির মেকানিজম দ্বারা, সেটা অনেক সময় অ্যাবজর্বড হয় না। যেমন ফেলিওর টু মার্কেট, একটা জায়গায় হয়তো কোনো অর্গান ছিল, যেমন আমরা টেস্টিসের ক্ষেত্রে দেখেছি কেভিটিতে থাকে এবং এটা ধীরে ধীরে মাইগ্রেট করে, এটা অনেক সময় মাইগ্রেট করতে পারে না। কিডনির ক্ষেত্রেও একই অবস্থা। এছাড়াও কি হয়? টুইন হয়, ডুপ্লিকেশন হয় ডেভেলপমেন্টাল স্টেজে। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে যে এটার সাথে এই যে 7টা পয়েন্ট বলেছিলাম আমরা এমব্রায়োলজিতে, এই 7টার সাথে কোনটার সাথে এই যে ক্যান্সার বা অঙ্কোলজি বা টিউমারের মিল আছে? কোনটা? 5 নাম্বার। কত নাম্বার বলো? 7 নাম্বার স্যার। 7 নাম্বার হলো ডুপ্লিকেশন, মানে টুইন। ডুপ্লিকেশন মানে কিন্তু টুইন। এখানে দেখো, ক্যান্সার মানে কি? ক্যান্সার জিনিসটা বুঝো, আনকন্ট্রোলড প্রলিফারেশন, মানে অনেক বেশি গ্রোথ হবে একটা সেলের বা টিস্যুর, অনেক বেশি গ্রোথ হবে, এন্ড দ্যাট ইজ ক্যান্সার, টিউমার অর নিওপ্লাজম। আর তাহলে এখানে ওই ওরকম একটা পয়েন্ট আছে, সেটা কোনটা? স্যার 2 নাম্বার। 5 নাম্বার। স্যার না 2 নাম্বার হবে স্যার। 2 নাম্বার কে বলেছে? সম্রাট। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কেন বলেছে বলো তো? বলো, 2 নাম্বার কেন বললাম? স্যার হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে নরমাল যে সেলের গ্রোথটা বা এটা থেকে অনেক বেশি হবে, এই কারণে। এক্স্যাক্টলি, পারফেক্ট, একদম পারফেক্ট বলেছো যে এই হাইপারপ্লাসিয়াটাই মূলত হচ্ছে ক্যান্সারের সাথে রিলেটেড। দ্যাট ইজ আওয়ার ডিসকাশন এন্ড দ্যাট ইজ দ্য আওয়ার মেইন পয়েন্ট।
এই হাইপারপ্লাসিয়া হবে, এই হাইপারপ্লাসিয়া থেকে একটা সময়ে ক্যান্সার বা টিউমার ডেভেলপ করবে। থ্যাংক ইউ সম্রাট, জিনিসটা তুমি বুঝতে পেরেছো এবং বাকিরা বিষয়টা ধরতে পেরেছে কিনা এখন পারার কথা, আগে না পারলেও এখন পারবে আশা করি। যে হাইপারপ্লাসিয়া মানে অনেক বেশি গ্রোথ হবে। আবার হাইপারপ্লাসিয়া যে সবসময় ক্যান্সার হবে নট নেসেসারি, বাট ক্যান্সারও হতে পারে। তাহলে ক্যান্সার স্প্রেডিং এর উপরে ভিত্তি করে এটাকে বিহেভিয়ারও বলা হয়। দুই ধরনের ক্যান্সার হইতে পারে, একটা হচ্ছে বেনাইন ক্যান্সার, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট ক্যান্সার। বেনাইন ক্যান্সারটা কি, যেটা বডির সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় না, অর্থাৎ যেখানে তৈরি হয়েছিল ওখানেই আটকে আছে, ওখানেই একটা সুনির্দিষ্ট কনফাইন্ড এরিয়াতে আছে, সেটাকে বলা হচ্ছে বেনাইন নিওপ্লাজম। আরেকটা হচ্ছে ম্যালিগনেন্ট নিওপ্লাজম, যেটা ওখান থেকে হওয়ার পরে ওই সুনির্দিষ্ট জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেটাকে বলা হচ্ছে ম্যালিগনেন্ট নিওপ্লাজম। এবং বডির বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে পড়ে এটা হয়ে যায় তখন ডিস্ট্রাকটিভ, এবারটাকে আমরা মেটাস্টেসিস বলি। এবং বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এটাকে কি ওই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেখানেও টিউমার তৈরি করে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পরে যে টিউমারগুলি তৈরি করে সেটাকে বলে সেকেন্ডারি টিউমার, এবং প্রথমে যে জায়গা থেকে তৈরি হয়েছিল সেটাকে বলা হচ্ছে প্রাইমারি টিউমার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলি মনে রাখবে, সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, আমি জাস্ট এই ছবিটাতে বেনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারের এই ছবিটা যদি তোমরা দেখো খুব সহজে বুঝবে। উপরের হলুদ ছবিটা একটা নির্দিষ্ট জায়গায়, আর এই যে নিচের ছবিটা দেখো একটা টিউমার হয়েছিল, এই টিউমারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। বোঝা যাচ্ছে কিনা এই ছবিটা দেখে? জি স্যার। হ্যাঁ, এবং এটাও তোমরা আলোচনা থেকে সহজেই বুঝতে পারবে যে একটা নির্দিষ্ট জায়গায় যখন থাকে তখন সেটা সহজে যদি আমরা সার্জারি করি বা অন্য যে কোনো ট্রিটমেন্টের মাধ্যমে সহজেই সেটাকে রিকভারি করা, ট্রিটমেন্ট করা খুব সহজ। কিন্তু যখন বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে অনেক ক্ষেত্রেই সেগুলি আর রিকভারি করা যায় না, বা রিকভারি করলেও খুব জটিল এবং কঠিন ট্রিটমেন্ট করতে হয়। স্যার, হ্যাঁ বলো। স্যার প্রাইমারি টিউমার আর সেকেন্ডারি টিউমারটা আবার একটু বলেন স্যার, শুনতে পাইনি। আচ্ছা, ধরো অনেক সময় দেখো না কারো কোনো মানুষের হাতে বা কোথাও যে কোনো একটা জায়গায় ধরো লোকাল একটা টিউমার হয়েছে, হয় না? হয়, কিন্তু অনেকেরই হয়। অনেকেরই দেখবা যে বডির এখানে হয়তো এই যে অনেকের এই যে ঘাড়ের রিজিয়নে, নেক রিজিয়নে দেখবা বড় বড় টিস্যু। তারপরে গত ক্লাসে আমি শুরুর দিকে দেখিয়েছিলাম একটা অ্যানিমেলের নেক রিজিয়নে বড় বড় টিস্যু ডেভেলপ করেছে। তো এই টিস্যুটা প্রথমের দিকে ডেভেলপ করতে 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 ওই জায়গার একটা কাভারিং দ্বারা আবদ্ধ থাকে মূলত। টিস্যুর সাইজ বড় হতে 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 ওই কাভারটা ফেটে যায়, ফেটে গিয়ে এই টিস্যুগুলি অনেক সময় ব্লাডের মাধ্যমে হতে পারে, অথবা যদি বডির যে লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে হতে পারে, কোনোভাবে যদি বডির অন্য কোথাও ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়লে এই যে এখানে ছিল কি টিস্যু, নর্মাল টিস্যু ছিল না, কিন্তু এখানে ছিল টিউমার সেল, ক্যান্সার সেল। এই ক্যান্সার সেলের ওই যে জেনেটিক কোডগুলি পরিবর্তন হয়ে গেছে, যার কারণে এদের হাইপারপ্লাসিয়া হয়, প্রচুর গ্রোথ হয়। বডির বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে পড়লো আশেপাশে, তখন এই যে এটা যে জায়গায় যাবে সেই জায়গাতেই নতুন করে ওই যে একটা সেল, দুইটা সেল বা একটা টিস্যু, ছোট্ট টিস্যু গিয়ে সে জায়গায় আবার নতুন করে সে একটা বড় বড় ঘাঁটি গেড়ে বসে, সেখানে আবার টিউমার তৈরি করে। এই যে পরবর্তী ধাপে গিয়ে যেটা তৈরি করলো সেটাকে বলে সেকেন্ডারি টিউমার, আর প্রথমে যে জায়গায় টিউমার শুরু হয়েছিল সেটাকে বলে প্রাইমারি টিউমার। বোঝা গেছে কিনা? ঠিক আছে স্যার, জি স্যার। ক্যান্সারটা কি সারা শরীরে এভাবেই ছড়ায়? না, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে সময় যদি যে সব হ্যাঁ, মানে কোশ্চেন হচ্ছে ক্যান্সার সব পুরো শরীরে ছড়ায় কিনা এটা। স্যার মানে একটা নির্দিষ্ট ক্যান্সার থেকে পরে যে স্যার সারা দেহে হয়ে যায় ওইটা। ছড়ায়, কিন্তু সব ক্যান্সার যে সব জায়গায় ছড়াবে তা না। বোঝা গেছে? মানে ধরো যেটা নার্ভাস সিস্টেমে যদি কারো টিউমার ডেভেলপ করে, এটা হয়তো নার্ভাস সিস্টেমের দিকে আগাবে, ফলোইং দ্যাট ট্র্যাক, কিন্তু কোথায় মুভ করবে এটা অনেক সময় অস্পষ্ট বা ইনডিস্টিংক্ট। দেখবা যে অনেক কিছুই ক্যান্সারের
এক্সপ্লেইন করা যায় না। যেমন একটু আগে বললাম না যে ক্যান্সার কেন হয়, সেটা অনেকটাই অস্পষ্ট, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তবে সব পুরো বডি, হাত পা মুখ গা যে পুরো জায়গায় ছড়িয়ে পড়বে তা না, কোথাও কোথাও ছড়িয়ে পড়ে। তবে কোথায় ছড়িয়ে পড়বে, কোন ক্যান্সার কোথায় ছড়িয়ে পড়বে, এটা একটু এক্সপ্লেইন করা কঠিন। এই জন্য যেমন ওই যে বললাম নার্ভাস সিস্টেমে, যেমন আমাদের যখন ওই যে ইয়ে হয়, আমরা বলি না ব্লাড ক্যান্সার হয়েছে, লিউকেমিয়া, লিউকেমিয়া পুরো বডিতে অনায়াসে ছড়িয়ে পড়বে, এটা তো তোমরা বুঝতেই পারো, তাই না? বুঝতে পারো কিনা? ব্লাডের থ্রুতে। যেমন কিডনিতে যদি ক্যান্সার হয়, কিডনির কিন্তু ফ্রিকুয়েন্টলি ক্যান্সার হয়, কিডনিতেও হয়, কিডনির একটা অংশে অথবা লিভারের একটা অংশ হলো, কিন্তু এই জায়গা থেকে এই লিভারের ওই একটা অংশ থেকে পুরো লিভারটা ছড়িয়ে পড়তে পারে। মানে তোমার প্রশ্নটা যদি এমন হয় যে পুরো বডি বলতে ধরো মাথা থেকে পা পর্যন্ত পুরো জায়গায় যে ছড়িয়ে যাবে, এটা অনেক সময় হয় না, কিন্তু ওই এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়াতে পারে এবং ছড়ায়, খুব কমনলি ছড়ায়। স্যার তাহলে তো আমাদের দেহে তো ক্যান্সার সেলটা সবার দেহেই মোটামুটি প্রেজেন্ট থাকে, মানে সবার দেহেই তো আছে। না, ক্যান্সার সেল প্রেজেন্ট থাকে এটা বলা কঠিন। আমরা বলবো যে রেগুলার সেল তো আছে, এই সেলটা যে কোনো সময় ক্যান্সার সেলে কনভার্ট হইতে পারে। ও বুঝা গেছে? কারণ আমার দেহে কোটি কোটি সেল আছে, এই সেলটার জেনেটিক অল্টারেশনের মাধ্যমে যে কোনো সময় সে ক্যান্সার সেলে রূপান্তরিত হইতে পারে, যে কোনো সময়। জি স্যার, বুঝছি স্যার। এই যে আমরা খাই না, মানে অনেক ধরনের অ্যাডাল্টারেটেড ফুড, মানে কেমিক্যালস দেওয়া ফুড, তারপরে আমাদের এই যে অনেক ক্ষেত্রে এই যে ফুড হ্যাবিটটা, বর্তমান গবেষণায় বেরিয়ে আসছে যে ফুড হ্যাবিটটা অনেক বড় একটা ফ্যাক্টর ক্যান্সারের জন্য। তো হইতে পারে যে এই যে কেমিক্যালস গুলি খাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে তো এই কেমিক্যালস গুলি হচ্ছে অনকোলজিক্যাল আছে, ইনিশিয়েশন আছে, অনেক ক্ষেত্রে কার্সিনোজেন হিসেবে কাজ করে। তো আমি হয়তো খাচ্ছি, বর্তমানে তো সব খাবারেই ভেজাল। হ্যাঁ, এই যে খাদ্যে ভেজাল জিনিসটা ক্যান্সারের ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্টর। এই জন্য আগাবো নাকি আর কোনো কোশ্চেন আছে? স্যার আগামী আচ্ছা, আমি তোমাদেরকে বলে রাখি, এবং এই চ্যাপ্টারটা, এই পার্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তোমাদের অনেক কোশ্চেন থাকবে, কখনোই হেজিটেট করো না কোশ্চেন করতে। তোমার আশেপাশে এমন অনেক কেস থাকতে পারে যে স্যার আমি এরকম দেখছিলাম, এরকম শেয়ার করো। আমারও সীমাবদ্ধতা আছে, আমি তো সব জানি না ভাই, বুঝোই, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো যতটুকু, যেহেতু আমি এই বিষয়ে গবেষণাও করে আসছি জাপানে, আমার রিলেটেড কিছু স্টাডি আছে, গবেষণা আছে, আমি চেষ্টা করবো, আর যদি ইভেন নাও জানি, তোমাদেরকে অথেন্টিক সোর্স থেকে, ভালো কোনো তথ্য ভান্ডার থেকে সেগুলি নিজে স্টাডি করে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? কখনো হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমার বান্ধবীর আম্মুর আর কি ক্যান্সার রিসেন্ট ধরা পড়ছে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম অবস্থায় টিউমার ছিল, টিউমারটা হচ্ছে এখন মানে বেশি বড় হয়ে ওইটা নাকি ক্যান্সারে পরিণত হয়েছে। এখন সেই ক্যান্সারের নাকি মাত্রা বলছে যে ডাক্তাররা 0.3। স্যার এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? আমি এটা আচ্ছা আচ্ছা, এটার একটা পার্ট আছে, আমি অল্প একটু আগাবো, ওই জায়গায় যাব, তোমার জায়গা আছে আমার ক্লাসের শেষের দিকে, চলো আগাই, এর উত্তর আছে কিছুটা। স্যার বলো। স্যার টিউমার মানে কি ক্যান্সার? টিউমার মানেই ক্যান্সার, বিষয়টা হলো কি, অনেক আগে মানে প্রথমের দিকে টিউমার এবং ক্যান্সারটাকে ডিফারেন্সিয়েট করা হতো। তোমরা গত ক্লাসে এ নিয়ে হালকা একটু বলেছিলে একজন, আমি তোমাদের পয়েন্টটা ধরতে পেরেছি। প্রাইমারি স্টেজ। হ্যাঁ, টিউমারটাকে বলা হচ্ছে প্রাইমারি স্টেজ বা বেনাইন পার্টটাকে বলা হচ্ছে টিউমার, যেটা এখনো ছড়িয়ে পড়ে না। আর ক্যান্সারটাকে মূলত বলা হয় ছড়িয়ে পড়ার পরে অথবা ম্যালিগন্যান্ট যেটা হয়, বোঝা গেছে এটাকে। তবে ইদানিং কালে ক্যান্সার এবং টিউমার শব্দটা পরস্পরের এক্সচেঞ্জেও ব্যবহার করা হয়। দেখবো যে সব জায়গায় টিউমার বলা হচ্ছে, সব জায়গায় ক্যান্সার বলা হয় রিসেন্টলি। স্যার হ্যাঁ স্যার, এই যে ক্যান্সার কোষটা সার্জারি না করে জিন ম্যাপিং করে ট্রিটমেন্ট করা যায় না? জিন ম্যাপিং, ওই যে জিন থেরাপির কথা বললে, জি স্যার ওইভাবে। গতদিন তোমাদেরকে জিন থেরাপি নিয়ে করছিলাম, কথা বলেছি, কিন্তু জিন থেরাপিটা মূলত এখনো খুব এক্সটেন্সিভ কোনো প্রয়োগ হয় না, অল্প কিছু প্রয়োগ হয়, এবং মূলত বলতে পারো এটা এখনো রিসার্চ লেভেলে। মাঠ পর্যায়ে বা ক্লিনিক্যাল কেসে
এক্সটেন্সিভলি এখনো ব্যবহার হয় না। তবে জিন থেরাপি যদি ইফেক্টিভ হয়, টোটাল ইয়া পাওয়া যায়, তাহলে খুবই ভালো একটা আউটপুট আসবে বলে আমরা বিশ্বাস করি। জি স্যার। আর কিছু? না স্যার, এটাই কোশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই, কোশ্চেন থাকলে যে কোনো সময় জিজ্ঞেস করো, আমি উত্তর দিব। আচ্ছা, নোমেনক্লেচারটা মূলত করা হয় দুইটার ভিত্তিতে, দুইটা বিষয়ের উপর ভিত্তিতে। একটা হচ্ছে কোন সেল থেকে এই টিউমার বা ক্যান্সারটা অরিজিন করছে, আরেকটা হচ্ছে বিহেভিয়ার। দুইটা মানে বিহেভিয়ার বলতে ওই যে একটু আগে বললাম যে সেটা বেনাইন আছে নাকি ম্যালিগনেন্ট হয়ে গেছে, অর্থাৎ আগের ভাষায় যদি বলি সেটা কি টিউমার আছে না ক্যান্সার হয়ে গেছে, এরকম। এই দুইটার ভিত্তিতে, অর্থাৎ কোন জায়গায় অরিজিন করেছে এবং সেটা ম্যালিগনেন্ট নাকি বেনাইন, এটার উপরে ভিত্তি করে নোমেনক্লেচার করা হয়। আমরা একটা যদি লিস্ট দেখি, আমি চেষ্টা করছিলাম যে তোমাদেরকে জিনিসগুলোকে একসাথে কম্পাইল করে দিতে। এই 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 চারটা মুখস্থ করবে সবাই, এই চারটা মুখস্থ করবে এবং কাজে লাগবে এই চারটা। কিছু কিছু কমন নিউপ্লাজম, যেমন গ্ল্যান্ডুলার টিস্যুতে যখন সেটা বেনাইন হয় অ্যাডেনোমা বলবো, আর যদি ম্যালিগনেন্ট হয়ে যায় সেটাকে অ্যাডেনোকার্সিনোমা বলবো। স্কোয়ামাস এপিথেলিয়াম, আমি মূলত এই যে স্কোয়ামাস পার্টে ইয়ে করেছিলাম, স্কোয়ামাস সেল কার্সিনোমা নিয়ে আমার গবেষণার পার্ট ছিল। স্কোয়ামাস এপিথেলিয়ামে যখন সেটা হবে সেটাকে বলবো আমরা প্যাপিলোমা, আর যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি সেটা ছড়িয়ে যায়, ম্যালিগনেন্ট হয়ে যায়, ফ্যাট অর্থাৎ অ্যাডিপোস টিস্যু যদি হয় সেটাকে বলবো লাইপোমা, এবং ম্যালিগনেন্ট হলে লাইপোসার্কোমা। স্মুথ মাসলে হলে লিওমায়োমা, ম্যালিগনেন্ট হলে লিওমায়োসার্কোমা। ফাইব্রোসাইটে হলে ফাইব্রোমা, ম্যালিগনেন্ট হলে ফাইব্রোসাইকোমা। কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট কি বলতো? এই বলো। কার্টিলেজের সেল। গুড, কার্টিলেজের সেল কন্ড্রোসাইট। কন্ড্রোসাইটে হলে কন্ড্রোমা, আর ম্যালিগনেন্ট হলে কন্ড্রোসার্কোমা। স্ট্রাইটেড মাসলে হইলে রেবডোমায়োমা, আর ম্যালিগনেন্ট হলে রেবডোমায়োসার্কোমা। আচ্ছা, আমরা কি নাম দেখে বুঝতে পারবো এটা ম্যালিগনেন্ট না বেনাইন? ইয়েস স্যার, সার্কোমা। কি করে বুঝবো বলো? জি স্যার। কি করে বুঝবো? প্রিফিক্স স্যার মাঝখানে সাফিক্স শুধু সার পার আছে স্যার। দেখে স্যার। সাফিক্সে কি থাকবে? স্যার মাঝখানে শুধু সারটা অ্যাড হইছে, সার সিনো বা বেনাইনে সার্কোমা। একটা একটা করে বলো, বেনাইনে কি দেখে বুঝবো? স্যার ওমা দেখে বুঝবো। ওমা স্যার ওমা। এর সাথে ওমা এমএ দেখে। যুক্ত হয়েছে স্যার। ওমা ক্যান্সার হইছে, টিস্যুর সাথে এমএ। হ্যাঁ, ওমা যদি থাকে, সাফিক্স ওমা থাকে, তাহলে বেনাইন হবে। আবার ম্যালিগনেন্টের ক্ষেত্রে কি হয়? ম্যালিগনেন্টের ক্ষেত্রে সার্কোমা, সার্কোমা মোস্টলি সার্কোমা বা কার্সিনোমা, সেটা হলো ম্যালিগন্যান্সি বোঝাবে। তবে অল্প কিছু এক্সেপশন আছে, সেটা পরে বলবো। মোস্টলি ওমা বেনাইন, কার্সিনোমা বা সার্কোমা হচ্ছে ম্যালিগন্যান্ট। এই চারটা সবাই মুখস্থ করবে। কি আসবে? ডেফিনেশন, তারপরে অনেক সময় ভাইভাতে ধরবে, ইম্পর্টেন্ট চার্ট। আচ্ছা, আরেকটু এসো, এই ছবিতে কি কিছু বোঝা যাচ্ছে যে এই ছবিতে ক্যান্সার থাকতে পারে কিনা? এনশিওর করে যে কোনো ছবি দেখে বলা কঠিন, কিন্তু তোমাদের এমনি ভিজুয়াল অবজারভেশনে কি এরকম কিছু মনে হচ্ছে? জি স্যার। কি মনে হচ্ছে জি বলো? স্যার, ক্যান্সার আছে। কিরকম? কোথায় আছে ক্যান্সার? সেখানে মাঝে মধ্যে স্যার অ্যাবনর্মাল কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে স্যার। কোথায় সেটা এখন ওটা বলো তাহলে আমাকে। স্যার এটা ডান পাশে ওইটা বড়, ওইটা আর মাঝখানে স্যার এই যে হলুদ, আর এই যে বাম পাশে অল্প একটু হলুদ। হ্যাঁ, গুড, ভালো বলেছো। প্রাইমারি থেকে এই যে জি, রেড স্যার। মার্ক করা, এই পুরোটা হলো একটা ক্যান্সার, ক্যান্সার টিস্যু। এই যে বাম জি, পাশে স্যার। এটা ক্যান্সার টিস্যু। হ্যাঁ বলো। ওইটাই এটা কি তো স্যার uterus-এ? অ্যাবনর্মাল। এই ভালো করে বলো, আমি বুঝি না তো, বলো। স্যার ওই যে রেড মার্ক করা ওই 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 অংশটুকু তো স্যার মানে কোষ বিভাজনটা একটু বেশি হয়েছে স্যার ওখানে। হ্যাঁ, কোষ বিভাজন বেশি হয়েছে এবং সেটা ইয়ে হয়ে গেছে, নিউপ্লাজম, ক্যান্সার, টিউমার। তো এগুলা মানে বডির যে রেগুলার হোমোজেনাস টিস্যু, এখানে ডিফারেন্ট। এটাই হয়েছে কি টিউমার। তবে ডান পাশেরটা হলো বেনাইন টিউমার, সরি বাম পাশেরটা হলো বেনাইন টিউমার যেটা এখনো স্প্রেড হয় নাই, আর ডান পাশেরটা দেখো ম্যালিগনেন্ট টিউমার, স্প্রেড হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে।
অনেক বড় হয়েছে। প্রথমে কিন্তু বাম পাশের মতো ছোট করেই শুরু হয়, কাভারিং দ্বারা আবদ্ধ থাকে, কিন্তু যেটা অনেক বড় হয়ে যায় ওই কাভারিংটা ফেটে আশেপাশের টিস্যুগুলো ছড়িয়ে পড়ে। এটা কি? এটা আসলে একটা কোলনের ছবি। কোলনে ওই যে অ্যাডেনোমা আর অ্যাডেনোসার্কোমা। আচ্ছা, যদি এটা জার্ম সেলে হয় তাহলে কি বলবো? জার্ম সেলে যদি হয় সেটাকে আমরা বলবো টেরাটোমা, আর যদি ম্যালিগনেন্ট হয় সেক্ষেত্রে বলবো টেরাটোকার্সিনোমা। বোঝা গেছে? জার্ম সেলে হয়। আমরা টেরাটোলজি কি বলেছিলাম, ডেভেলপমেন্টাল স্টেজে যে অ্যানোমেলিস সেটা, কিন্তু ওই অ্যানোমেলিসটা যখন সেটা কি হবে, ক্যান্সার হবে বা টিউমার হবে, বা আমরা যদি মেডিকেলি নিউপ্লাজম বলি তাহলে সেটা কি হবে? সেটা হবে টেরাটোমা, মিন্স বেনাইন, আর টেরাটোকার্সিনোমা হইতে পারে সেটা হলো ম্যালিগনেন্ট। আচ্ছা, এই ছবি দেখেই তোমাদের বুঝতে পারার কথা, বলো এটা কি? ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। গুড, এটা হলো ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার আসলে কি বলো? স্যার হোয়াইট ব্লাড সেলের অস্বাভাবিক বৃদ্ধি হবে। ভুল ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। আর কেউ কিছু বলবে? এই কি বলেছো তুমি সম্রাট? স্যার ডব্লিউবিসির হ্যাঁ হ্যাঁ, সরি 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 পরিমাণ বেড়ে যাবে। সরি, হোয়াইট ব্লাড সেলের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে বাম পাশের ছবিটা দেখো, বাম পাশের ছবিটাতে যে সেলগুলি আছে কি আছে? নিউট্রোফিল, মনোসাইট, এগুলো কি এক একটা? স্যার হোয়াইট ব্লাড সেলের এক একটা কাইন্ড অফ হোয়াইট ব্লাড সেল। আর ডান পাশে দেখো এখানে কয়টা আছে? মাত্র কয়েকটা, একটা ফোকাসে মাত্র কয়েকটা সেল আছে হোয়াইট ব্লাড সেল। ডান পাশে কি আছে? অনেক বেশি, বহু গুণে বেড়ে গেছে। এটাই হলো কি, দিস ইজ কল্ড ব্লাড ক্যান্সার অর লিউকেমিয়া। আমরা যেটা সহজ ভাষায় ব্লাড ক্যান্সার বলি, এটা হলো লিউকেমিয়া। বোঝা গেছে? আমি চেষ্টা করছিলাম যে তোমাদের অন্তত এই কোর্স বা অঙ্কোলজি পার্টটা যেন খুব একটু ইন্টারেস্টিং করে তুলতে পারি, এবং তোমাদের যেন পুরো অঙ্কোলজি সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয় এখান থেকে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আরেকটা আছে, সেটা হলো যে ওই তানিয়া যে কোশ্চেনটা করেছিল যে 0.3, তাই না? তানিয়া 0.3 বলেছিল, তাই না? আচ্ছা ঠিক আছে। malignant neoplasm are further described by the histopathology। অর্থাৎ এই যে হিস্টোপ্যাথোলজি করি আমরা যখন একটা সেলের, তখন দেখতে পারি যে এই ম্যালিগনেন্সি কি পরিমাণ আছে, কতখানি ছড়িয়ে পড়েছে। সেটা দেখে কি দেখে বুঝবো? আমরা কি করবো, একটা নর্মাল সেল আর একটা হলো নিউপ্লাস্টিক সেলের মধ্যে কম্পেয়ার করে দেখবো যে কত বেশি সেটা হলো নিউপ্লাজম হয়ে গেছে। যেমন এটা কি আছে, অয়েল, মডারেট এন্ড পোরলি ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ তিনটা গ্রেডে ভাগ করা হয়, G1, G2, G3। অয়েল মানে মোটামুটি নরমালের সাথে মিল আছে, মডারেট মানে কিছুটা মানে মাঝামাঝি পর্যায়ের, আর পোরলি মানে নিউপ্লাস্টিক সেলটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, মানে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ অ্যাডভান্সড স্টেজ অফ দ্য ক্যান্সার। এই জন্য গ্রেড 3 ইজ মোস্ট ডেট্রিমেন্টাল, এটা অনেক বেশি ভয়ানক অ্যাডভান্সড স্টেজে, এবং এটা বেশি ক্ষতিকর পেশেন্টের জন্য, এবং অনেক ক্ষেত্রে G3 তে চলে গেলে রিকভারি করা খুব কঠিন। এবং G1, G2, স্যার টোটাল কয়টা স্টেজ থাকে ক্যান্সারের? স্টেজ আরো আছে, কিন্তু আমরা যে স্টেজে বলছি এটা হচ্ছে হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপরে ভিত্তি করে। স্টেজটা মূলত নির্ভর করে যে কোন ভাবে ভাগ করা হচ্ছে। বোঝা গেছে? মানে মানুষ দুই ধরনের, কি কি? একটা হচ্ছে মেল ফিমেল, আমরা আরেকটা বলতে পারি যে ট্রান্সজেন্ডার। আবার মানুষকে তোমার অরিজিনের উপরে ভিত্তি করে ভাগ করা হয়, মানে কত ভাগে, বা এটাকে ভিত্তি করবে যে কিসের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। যেমন এটা হলো হিস্টোপ্যাথোলজির ভিত্তিতে ভাগ করা। হিস্টোপ্যাথোলজির ভিত্তিতে তিনটা গ্রেড, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। আবার আরো কিছু গ্রেডিং আছে, এর পরের স্লাইডে আমি দেখাবো। দেখো একটু ঠান্ডা মাথায় দেখো, বুঝতে পারবে ধীরে ধীরে, এবং পড়া লাগবে, পড়লে আরো ক্লিয়ার হবে। তাহলে একটা সেল নরমাল থেকে কত বেশি আলাদা হয়ে গেছে, কত বেশি ডেভিয়েটেড হয়ে গেছে, তার উপরে ভিত্তি করে
একটা সেলকে অর্থাৎ নিউপ্লাস্টিক সেলকে ভাগ করা হয়, অর্থাৎ যত বেশি হবে পরিবর্তন হবে তত বেশি নাম্বার বাড়বে। G1 মানে খুব অল্প পরিবর্তন হয়েছে, G2 মানে আরো বেশি পরিবর্তন হয়েছে, G3 মানে অনেক বেশি পরিবর্তন হয়েছে, মানে নর্মালের সাথে তার মিল খুবই কম। আচ্ছা, এখন টিউমারের কয়টা স্টেজ বলছিলে তোমরা? টিউমার স্টেজ কি করা হয়? টিউমার স্টেজ কিছু ভিত্তির উপরে ভাগ করা হয়। ইট ইজ ইউজ টু গাইড পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট অফ ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার পেশেন্টের পোস্ট অপারেটিভ ট্রিটমেন্টের উপরে ভিত্তি করা হয়। যেমন আমরা বলি T1, এটাকে বলা হচ্ছে টিউমার 1, রিপ্রেজেন্টস ইনক্রিজিং প্রাইমারি টিউমার সাইজ। অর্থাৎ টিউমার সাইজের উপর ভিত্তি করে কি কি আছে? T1 আছে, T2 আছে, T3 আছে, T4 আছে। টিউমারের স্টেজটাকে তাহলে TNM তিনটা ওয়ার্ড দ্বারা মেনশন করা হয়। তাহলে সাইজটা যে হারে বাড়বে সেই অনুসারে নাম্বারও বাড়তে থাকবে। বোঝা গেছে? টিউমার সাইজ এন্ড লোকাল ইনভেশন। এন্ড কি ইন্ডিকেট করে? এন্ড রিপ্রেজেন্টস দ্য ল্যাক অফ স্প্রেড টু নোড। হ্যাঁ সুন্দর, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে এন্ড কি রিপ্রেজেন্ট করে? নোড। নোড নোড মানে কি? এটা ওই যে গ্ল্যান্ডুলার টিস্যু যে নোড আছে, লিম্ফ নোড, ওরকম। অর্থাৎ ল্যাক অফ স্প্রেড টু নোড মিন্স N0, মানে কোন লিম্ফ নোডে এটা স্প্রেড করে নাই। অর স্প্রেড টু 1, তার মানে একটা যদি লিম্ফ নোডে যায় তাহলে সেটাকে বলবো N1। অর এ ফিউ নোডস, সেটা গেলে বলবো ফিউ নোডসে গেলে বলবো সেটাকে N1, আর অনেকগুলিতে গেলে বলবো N2। অর্থাৎ N1, N2 এবং N0। N0 মানে কোথাও স্প্রেড করে নাই, N1 মানে কিছু কিছু লিম্ফ নোডে চলে গেছে, আর N2 মানে অনেকগুলো নোডে চলে গেছে। আবার M ইন্ডিকেট করে যে মেটাস্টেসিস। মেটাস্টেসিস মানে কত জায়গায় ছড়িয়ে পড়েছে, কত গভীরে ছড়িয়ে পড়েছে, এর উপরে ভিত্তি করে। বুঝা গেছে? M represents the evidence of Yes, lack sir. of metastasis or evidence of metastatic spread to adjacent organs such as liver or lungs. যদি স্প্রেড করে সেটা হলো M1। এই হলো মূলত বেসিক জিনিস। তবে টোটাল নাম্বারের যে ইয়াটা আমি অত ডিটেলস অ্যাড করি নাই। আমি নেক্সট ক্লাসে তোমাদের ওই যে নাম্বারের ভিতরে ফ্র্যাকশন সহ চেষ্টা করব তোমাদেরকে একটা ব্রিফ দেওয়া। তানিয়া যে কোশ্চেন বলেছিল, তানিয়া নাম্বার কত বলেছিলে? 0.3 না? জি স্যার 0.3। ঠিক আছে, আমি চেষ্টা করবো সে ক্লাসে তোমাদেরকে ওই যে ফ্র্যাকশন এবং ডিজিট সহকারে ডিভাইড করে তোমাদেরকে ওই স্টেজটা ব্যাখ্যা করা নেক্সট ক্লাসে। এখন স্যার আমার একটা কোশ্চেন আছে। একটু দাঁড়াও ভাই, আমি এটুকু শেষ করে তারপরে তোমার কোশ্চেন নিব। সেটা হলো কিছু এক্সেপশন আছে। আমরা বলেছিলাম কি অ্যাডেনোমা মানে হলো গ্ল্যান্ডুলার মানে টিউমার। আবার যদি লিওমা আছে, পেপিলোমা আছে, অর্থাৎ বেনাইন হলে ওমা থাকবে আমরা বলেছি। কিন্তু বেনাইন হলে যে সবসময় ওমা থাকবে নট ম্যান্ডেটরি। যেমন মেলানোমা মানে স্কিন ক্যান্সার, এটা খুবই ডেট্রিমেন্টাল, খুবই সিরিয়াস, মানে খুবই জটিল একটা জিনিস। সেমিনোমা হলো টেস্টিসের ক্ষেত্রে, এটা বলা হয় সেমিনোমা টেস্টিসে। লিম্ফোমা লিম্ফ নোডে যদি হয় সেটাকে বলে লিম্ফোমা। বিশেষ করে এই তিনটা কমন গুলির মধ্যে আছে, যেগুলি ওমা থাকলেও সেগুলি হলো লাইফ থ্রেটেনিং এবং এগুলি ম্যালিগনেন্ট। তারপরে হচ্ছে তবে কেন, এখন তোমরা বলতে পারো স্যার তাহলে এই নামকরণ কেন করা হলো? এগুলা হচ্ছে ইনিশিয়ালি যখন ক্যান্সার স্টাডি শুরু হয়েছে, ক্যান্সার চলছিল গবেষণা, সেই পর্যায়ে এই নামকরণগুলি করা হয়েছে। কিন্তু ডিফারেন্সিয়েশন হয়েছে আরো পরে, কিন্তু নামগুলি আর পরিবর্তন করানো হয়নি, কারণ নাম পরিবর্তন করলে কনফিউশন তৈরি করবে। এই জন্য সেক্ষেত্রে মনে রাখবে মেলানোমা, সেমিনোমা এবং লিম্ফোমা, এই তিনটা একটু মনে রাখবে যে এগুলি হচ্ছে ম্যালিগনেন্ট ক্যান্সার এবং লাইফ থ্রেটেনিং, দো দে হ্যাভ ওমা ইন দেয়ার সাফিক্স। হ্যাঁ সম্রাট, মনে হয় কি যেন একটা কোশ্চেন করতে চাচ্ছিলে, বলো এখন কোশ্চেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে লাংস ক্যান্সার যদি হয় সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের থেরাপি ইউজ করে ওটা কি সার্জারি করা সম্ভব? লাংসের ক্ষেত্রে হ্যাঁ সম্ভব। নো, আমি আই উইল রিপ্লাই লেটার, আমাকে একটু ভাবতে দাও, কারণ লাংস হচ্ছে মেজর অর্গান।
আমাকে একটু ভাবতে দাও, আমি নেক্সট ক্লাসে রিপ্লাই দিব, ভাবতে হবে। আর কোনো কোশ্চেন আছে? স্যার আগের ক্যান্সার হলে ক্লাসের স্যার আগের ক্লাসটা স্যার একটু দিয়ে দিলে, ক্লাস রেকর্ডটা দিয়ে দিলে ভালো হতো স্যার। ক্লাস রেকর্ড, আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ড। আর কোনো কোশ্চেন? স্যার আমি একটু কথা বলতে চাইলাম স্যার। বলো। স্যার আমি তো স্যার অনেকদিন স্যার এক পেশেন্টের সাথে ছিলাম, ক্যান্সার আচ্ছা। পেশেন্ট স্যার। হ্যাঁ। তো ওটার পরে যেটা বুঝলাম স্যার, হলো বর্তমানে স্যার ক্যান্সার যদি ফার্স্ট স্টেজে অথবা সেকেন্ড স্টেজে ধরা পড়ে, এটা ট্রিটমেন্ট করা বাংলাদেশে কোনো ব্যাপারই না, রোগী 100% সুস্থ হয়ে পড়ে। এক্স্যাক্টলি হ্যাঁ। থার্ড স্টেপে গেলে স্যার, 3টা স্টেপ, ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড স্টেপে গেলে স্যার ওইটা বাঁচানো কোনো মতেই সম্ভব না। বিশেষ করে মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমার খালামণি, ওইটা স্যার একটা ছোট্ট একটা টিউমারের মতো হয়েছিল। আমরা মনে করছি এমনি টিউমার, এমনি লোকাল কোনো হাসপাতাল থেকে কেটে নিয়েছিলাম। ওইটা সুস্থ হইতে হঠাৎ করে 7 থেকে 8 দিনের মধ্যে স্যার ওইটা বিশাল আকার ধারণ করছে স্যার। ধারণ করার পর তার যে সমস্যাগুলো হচ্ছিল, মাথায় সমস্যা হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে মেন্টালি প্রবলেম, কিন্তু ওইটা মেন্টালি প্রবলেম না স্যার, ওইটা যা হিট করছে ক্যান্সার, ওইটা হিট করছে স্যার ব্রেনে স্যার। পরে আর বাঁচানো সম্ভব হয় নাই স্যার। এটা হয় এটা হলো ঠিক বলেছো। মানে স্টেজ 1-এও অনেক মানে খুবই রিকভারি করে, ভেরি ফ্রিকোয়েন্টলি রিকভারি করে। স্টেজ 2-তে যদি প্রপার ট্রিটমেন্ট হয় তাহলে রিকভারি করে। এই জন্য স্ট্রেস গিয়ে অনেক সময় কি করে যে ট্রিটমেন্ট দেয়, হয়তো বুঝতে পারে না এটা সেটা, ট্রিটমেন্ট দিয়ে সময় ক্ষেপণ করার কারণে অনেক সময় স্ট্রেস 3-তে চলে যায়। স্ট্রেস 2-তেও রিকভারি করা অনেক সহজ বলবো না, 1-এ সহজ, 2-তেও রিকভারি করে যদি সঠিক সময়ে ট্রিটমেন্টটা হয়। যে ট্রিটমেন্টটা থার্ড স্টেজের পরে অ্যাডভান্স স্টেজ না? হ্যাঁ, অ্যাডভান্স স্টেজ রিকভারি, এটা নির্ভর করে যে কোন অর্গানে, মূলত নির্ভর করে কোন অর্গানে। জি স্যার, এটাই মেইন কথা স্যার, সে আসলে এই পেশাটা নিতে পারবে কিনা এটা ডিপেন্ড করে, কিমোথেরাপিটা সে নিতে পারবে কিনা এটা ডিপেন্ড করে। এখানে তার বডি কন্ডিশন, বিশেষ করে তার ইমিউনিটি, বডির স্ট্রেংথ, তারপরে তার মনের সাহস, এগুলো অনেক ফ্যাক্টর আছে। এগুলা ট্রিটমেন্ট তোমরা ধীরে ধীরে যখন বুঝবে, যারা প্রকৃত অর্থেই একজন চৌকস ভেটেরিনারিয়ান হইতে পারে বা হইতে চায়, তারা বুঝবে একটা ট্রিটমেন্টের অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। আচ্ছা, 11:30টা পার হয়ে গেছে। তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাকে SMS দিও, অথবা ইনবক্সে টেক্সট করো, অথবা মেইল করো। আই উইল বি হ্যাপি টু রিপ্লাই ইউ। আর পরবর্তী ক্লাসে জয়েন করো, আমরা একটু লেট করে ফেলেছি, আসলে অন্য ক্লাসের সময় নেওয়া ঠিক না। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার অনকোলজি স্যার ক্লাস রেকর্ডটা পাঠিয়ে দিন। অনকোলজি কি স্যার? ক্লাস রেকর্ডটা স্যার, আগের ক্লাসের ক্লাস রেকর্ডটা আগের হ্যাঁ ঠিক আছে, বৃহস্পতিবারে না বুধবারে স্যার ক্লাস। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি।